মঞ্চ প্রস্তুত ছিল, কিন্তু বয়স বাধা হয়ে উঠল প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য। তাই আগামীবার নির্বাচন থেকে সরে দাঁড়াতে হলো 81 বছর বয়সের জো বাইডেনকে। কিন্তু এখন বিশ্ব দেখছে 84 বছরের এক চিরতরুণের দৌড়, এবং তিনি জাতিসংঘে এসে গত 4 দিন ধরে একটার পর একটা কর্মসূচি নিয়েছেন। দেশ পুনর্গঠনের যে দায়িত্ব তাকে ছাত্ররা ভরসা করে দিয়েছেন, সেই দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করার জন্য জাতিসংঘে সাইডলাইনে রাষ্ট্রনেতাদের সঙ্গে, দাতা সংস্থার সঙ্গে, আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে একটির পর একটি বৈঠক করে দেশের জন্য অনেক বার্তা নিয়ে আমেরিকা ছাড়ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, যার বয়স 84। এবং এই 84 বছর বয়সেই তিনি শক্ত হাতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় দেখাচ্ছেন। আমরা কথা বলছিলাম জাতিসংঘের 79তম সাধারণ অধিবেশনে যোগ দিতে আসা বাংলাদেশের প্রধান উপদেষ্টার সফর নিয়ে, এবং এটি মূলত আমাদের আজকের আলোচনায় বড় একটি অংশ জুড়ে থাকবে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসানজুল। আমার সাথে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের সাবেক ডিন ও প্রফেসর ডক্টর মহসিন ইউ পাটোয়ারি এবং ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনার ডক্টর নাকিবুর রহমান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। যেটি বলছিলাম যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের সফর শেষ করেছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি হোটেল ছেড়ে রওনা হচ্ছেন জেএফকে এয়ারপোর্টের উদ্দেশ্যে, অর্থাৎ বাংলাদেশের উদ্দেশ্যে তিনি রওনা হচ্ছেন। এই 4 দিনের সফর শেষে প্রফেসর ডক্টর মহসিন ইউ পাটোয়ারি, আপনার কাছে জানতে চাই কি নিয়ে আসলে ডক্টর ইউনূস বাংলাদেশে যাচ্ছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি মনে করি প্রফেসর ইউনূস, যাকে আমি এর আগেও ওনার সাথে কথা বলার সুযোগ হয়েছিল, উনি যখন নিউ ইয়র্কে, আমি ওনার একজন ভক্ত। উনার এই যে এই ইউনাইটেড নেশনসের 79তম যে অধিবেশনে উনি যোগদান করেছেন, এটা খুবই ফলপ্রসূ হয়েছে। মূলত উনি কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। একটা হলো তার দায়িত্ব নেওয়ার প্রেক্ষাপট নিয়ে উনি সবাইকে বলেছেন জেনারেল অ্যাসেম্বলিতে। উনি আমাদের বাংলাদেশের ফরেন পলিসির উপরে উনি রিফ্লেক্ট করেছেন। উনি বাংলাদেশের জলবায়ু সম্পর্কে কথা বলেছেন এবং সাহায্য চেয়েছেন। উনি যুদ্ধ বন্ধের কথা বলেছেন, প্যালেস্টাইন এবং ইউক্রেনের যুদ্ধ। উনি রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করেছেন। উনি বাংলাদেশের যে 25 লক্ষ তরুণী প্রত্যেক বছর শ্রমবাজারে যোগ দেয়, তাদের সহযোগিতার কথা বলেছেন। এবং উনি ফাইনালি উনি বলেছেন যে কিভাবে আমরা আমাদের শান্তি, সমৃদ্ধি ও ন্যায় বিচার নিশ্চিত করতে সকল পর্যায়ে বাংলাদেশ তার ভূমিকা জোরদার করবে, এই বলে উনি পৃথিবীর সব দেশের রাষ্ট্রপ্রধানদের উনি বলেছেন। এখন এর মধ্যে উনি যে ওনার যে প্রেক্ষাপটে উনি বলেছেন যে গণতন্ত্র এবং আইনের শাসন, ভেরি ইম্পর্টেন্ট কতগুলো পয়েন্ট। গণতন্ত্র, আইনের শাসন, সমতা ও সমৃদ্ধি অর্জনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, ভেরি ইম্পর্টেন্ট, ন্যায়ভিত্তিক অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা, বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা উনি চেয়েছেন, ভেরি ইম্পর্টেন্ট। উনি আরো বলেন যে আমাদের মুক্তি এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করতে বিশ্ব সম্প্রদায়কে নতুন বাংলাদেশের সাথে নতুন করে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। ইম্পর্টেন্ট কথা, নতুন বাংলাদেশ, নতুন সম্পর্ক। আই লাইক দি ওয়ার্ডিং হিয়ার। এবং উনি বলেছেন তার সরকারের নেওয়া যেই সংস্কারগুলোর কথা, তার কথাগুলো বলেছেন, এবং বলেছেন সংস্কারের মাধ্যমে ইম্পর্টেন্ট কথা, অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার জন্য তার সরকার কাজ করে যাচ্ছে এবং এই জন্য উনি সাহায্য চাইছেন। এবং উনি বলছেন যে শক্তিশালী অর্থনীতি এবং ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলাই তার সরকারের মূল লক্ষ্য। উনি তার লক্ষ্যগুলো বলেছেন। এবং যে বিদেশ পলিসিটা, যেটা আমরা আগে আমাদের এক ধরনের ছিল যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, মর্যাদা ও নিজেদের স্বার্থ, এটা একটা ইম্পর্টেন্ট কথা, সংরক্ষণের ভিত্তিতে সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আমরা আগ্রহী। বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও ন্যায় বিচারের পক্ষে তার ভূমিকা অ্যাজ এ ইন্টারিম গভর্নমেন্ট উনি এটা জোরদার করবে বলেছেন আর কি। আর জবাবদিহিতা নিশ্চিতকরণ, মানুষের মৌলিক অধিকার সমুন্নত ও সুরক্ষিত করতে উনি প্রতিজ্ঞাবদ্ধ বলে উনি
ওনার অন্য নেতৃবৃন্দকে বলেছেন। এই জন্য উনি বলেছেন যে এটা করতে গিয়ে আমরা স্বাস্থ্য এবং শিক্ষা খাতে আমরা আমাদের বাজেট আমরা বাড়িয়েছি। কারণ উনি বলেছেন একটা কথা ওখানে, যে একটা কৃষকের ছেলে যেন সব উচ্চ পর্যায়ে পর্যন্ত পুষতে পারে সরকারের, সেই প্রশিক্ষণ এবং সেই শিক্ষা দেওয়ার জন্য শিক্ষা খাতকে উনি প্রসার করার কথা উনি বলেছেন। বৈষম্য বিরোধী একটা আন্দোলন দিয়েই তার এই দায়িত্বে আসা, তাই তিনি সমাজের বৈষম্যটা দূর করার বিষয়টাও গুরুত্ব দিয়েছেন। কিন্তু তিনি যে শব্দটা ব্যবহার করলেন, নতুন বাংলাদেশ, নতুন করে সম্পর্ক, সম্পর্ক তো আসলে একটা প্রবাহমান সম্পর্ক, কূটনীতিতে সম্পর্ক খুব করে নতুন একটি দেশের সাথে হয়। তিনি কি অন্তর্নিহিত কোনো অর্থ আছে যে নতুন করে সম্পর্ক বলতে? নতুন করে তার মানে হলো আপনার তখন রিজিওনাল যে জিও পলিটিক্স একটা ছিল আর আগে, এখন জিও পলিটিক্স এর যে ট্রেন্ডটা ওখানে চেঞ্জ হয়ে গেছে লোকাল। আমরা কোনো একটা দেশের প্রতি মোটামুটি খুব ভালো রিলেশন ছিল, এখন আমরা ওখান থেকে মোটামুটি এখন ইন্ডিপেন্ডেন্ট হয়ে আসছি। মানে আপনি মোটামুটি কেন বলছেন? সম্পর্কটা তো গলায় গলায় ছিল। গলায় গলায় ছিল, কিন্তু সম্পর্কের ভাই একটা কথা বলছি যেন, যে সম্পর্ক একটা আমি ওপেনলি বলি, আমাদের প্রতিবেশী ভারত, রাইট? জি। ভারতের সাথে গলায় গলায় সম্পর্ক ছিল অনেকটা, ওটা ইকুয়াল ছিল না আমার মতে, ভারসাম্যপূর্ণ সম্পর্ক কূটনীতিতে ছিল না। ভারসাম্যপূর্ণ সম্পর্ক ছিল না। এখন আমরা ওখান থেকে বেরিয়ে আসছি, এখন সেই জন্য বললো নতুন সরকার, নতুন আন্দোলনের মাধ্যমে নতুন সৃষ্টি হয়েছে। এই নতুন দিনে আমরা নতুন ভাবে আপনার সাথে আমরা রিলেশন করব। আমরা কারো কথা চিন্তা করে আমরা এই রিলেশনটা করবো না, আমরা করবো আমাদের দেশের স্বার্থ, আমরা করব শ্রদ্ধা, পারস্পরিক শ্রদ্ধা ভিত্তিতে। আমি আপনার ইন্টারনাল অ্যাফেয়ার্সে আমি আমার নোজ পোক করবো না, আপনি আমার ইন্টারনাল অ্যাফেয়ার্সে নোজ পোক করবেন না। এটা করলেই আমরা সত্যিকার ভাবে বন্ধু হতে পারি। এই কথাটাই উনি এত এক্সপ্লেইন করেন, এই কথাটাই উনি বুঝাতে চেয়েছেন আর কি। জি, আমি একটু ডক্টর নাকিবুর রহমান আপনার কাছে যেতে চাই। সেটা হলো যে তার এই সফরে সাউথ এশিয়ার দেশগুলোর কথা যদি আমরা বলি, তাহলে আমরা দেখেছি তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, তিনি নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, এবং সার্ককে পুনরুজ্জীবনের কথা বলা হচ্ছে, যে সার্ক প্রায় 2014 সালের পর থেকে গত এক দশক ধরেই একদম নিষ্ক্রিয়, তেমন একটা বৈঠক হচ্ছে না। কিন্তু সাউথ এশিয়ার নেতারা একমত হচ্ছেন, কিন্তু সার্ককে পুনরুজ্জীবিত করতে হলে সবচেয়ে বড় যে কনসার্নটা সেটা ভারতের লাগবে। কিন্তু ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি আগ্রহ দেখানোর পরেও শেষ পর্যন্ত কোনো বৈঠক হয়নি, যদিও দুই দেশের পররাষ্ট্র পর্যায়ে বৈঠক হয়েছে, অর্থাৎ বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বৈঠক হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকটি খুবই আন্তরিকতাপূর্ণ ছিল। পাকিস্তান বাংলাদেশে বস্ত্র এবং চামড়া খাতে বিনিয়োগ করতে চেয়েছে, একসাথে আগামী দিনগুলোতে সামনের দিকে যাওয়ার কথা বলছে। কেউ বলছেন যে ভারতের দিকে যেমন এক ধরনের টানাপোড়েন চলছে, এই সুযোগে পাকিস্তানের দিকে কি বাংলাদেশ বেশি ঝুঁকে যাচ্ছে বলে মনে হয় আপনার? জি, অনেক ধন্যবাদ জুয়েল ভাই। আমি শুরুতেই আমেরিকাতে গতকাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত হারিকেন হেলেনের প্যাথে উপকূলীয় যে সমস্ত জনগোষ্ঠী আক্রান্ত হয়েছেন তাদের প্রতি সহানুভূতি, এবং অনেক লোক মারা গিয়েছে, অনেক লোক এখনো বিদ্যুৎহীন অবস্থায় আছে, তাদের সাথে সহমর্মিতা প্রকাশ করে আমি কথা শুরু করছি। আমি আপনার প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে আমাদের সম্মানিত আমার কো প্যানেলিস্ট পাটোয়ারি সাহেব যে কথা বলে শেষ করেছেন, আমি সেখান থেকে শুরু করতে চাই। যে আজকে ডক্টর ইউনূস সাহেবের যে বক্তব্য ছিল সাধারণ পরিষদে, সেটা বাংলাদেশের নাগরিক হিসাবে, বাংলাদেশে জন্মগ্রহণকারী হিসাবে আমাদেরকে খুবই অনুপ্রাণিত করে। আমরা নিজেদের পরিচয় নিয়ে গর্ববোধ করার মতো একটা বক্তব্য আজকে শুনেছি, এবং এখানে মূল যে প্রতিপাদ্য বিষয় ছিল সেটা হলো যে আমাদের মুক্তি এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে তিনি বলছেন যে আমি বিশ্ব সম্প্রদায়কে নতুন বাংলাদেশের সাথে নতুন ভাবে সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানায়, এবং সেই নতুন বাংলাদেশটা এমন একটা বাংলাদেশ যে বাংলাদেশ সবার সাথে একটা সুসম্পর্ক বজায় রাখবে, এবং প্রত্যেকটা দেশের সাথে সম্পর্কের মূল প্রতিপাদ্য বিষয় হবে পারস্পরিক সহযোগিতা এবং সম্মান। আমরা যদি দেখি যে কিছু রিজিওনাল দেশ তাদের প্রতিবেশীদের উপরে
প্রভাব বিস্তার করে তাদের পররাষ্ট্র নীতিটাকে সেভাবে পরিচালিত করে। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. আমরা দেখেছি যে যদি রিসেন্ট আমরা এক্সাম্পল দিই যে রাশিয়া তার প্রতিবেশী দেশগুলোর উপরে অগ্রাসী একটা পররাষ্ট্রনীতি বজায় রাখে, ইউক্রেন দখল করার মাধ্যমে এটার চূড়ান্ত প্রকাশ ঘটেছে। এর বাইরে ইরান যদি আমরা দেখি যে মধ্যপ্রাচ্যে তাদের দেশ বা প্রতিবেশী দেশগুলোর উপরে একটা প্রভাব বিস্তার করে বড় ভাই স্বরূপ রিজিওনাল বড় ভাই হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার একটা পররাষ্ট্রনীতি গ্রহণ করে। এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের দক্ষিণ এশিয়াতে সেই বড় ভাই সুলভ পররাষ্ট্রনীতিটা ভারত বজায় রাখার চেষ্টা করে, যার কারণে ছোট্ট দেশ মালদ্বীপ থেকে শুরু করে শ্রীলঙ্কা, নেপাল, ভুটান তো হলো একেবারে নিরপেক্ষ একটা দেশ, সিকিম দখল করে নিয়েছে। এবং বাংলাদেশের বিগত দিনের সরকার দুর্ভাগ্যজনকভাবে জনাব পাটোয়ারি সাহেব যেটা বলেছেন যে ভারতের সাথে শুধু গলায় গলায় ভাব তাদের ছিল না, একটা নতজানু পররাষ্ট্র নীতি বাংলাদেশের সরকার গ্রহণ করেছিল, যেটা ছিল ভারতের অগ্রাসী পররাষ্ট্র নীতির কাছে পুরাপুরি নতজানু হওয়ার একটা নীতি। সেখান থেকে ডক্টর ইউনূস নতুন বাংলাদেশকে বিশ্বের সামনে পরিচয় করিয়ে দিচ্ছেন যে এখন ভারত আমাদের কোনো শত্রু না, ইউ ক্যান নট চেঞ্জ দ্য নেইবার। আমাদের সাথে ভারতের আমাদের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য ভারতের সাথে সহযোগিতা এবং সহাবস্থানের মাধ্যমেই কিন্তু আমরা বাংলাদেশকে একটা উন্নত অর্থনীতিতে পরিণত করতে পারবো। এবং এটা ইট গোজ বোথ ওয়ে। ভারত যদি প্রতিবেশী দেশকে অর্থনৈতিকভাবে উন্নত হতে বাধাগ্রস্ত করে, ভারতের অর্থনীতি কিন্তু বাধাগ্রস্ত হবে, এটা ফ্যাক্ট। সবাইকে নিয়ে যদি আপনি উন্নতি করতে চান তখন আপনার নিজেরও উন্নতি। কিন্তু কিছু কিছু ফ্যাসিস্ট আইডিওলজি সেই জায়গাগুলোকে বুঝতে চেষ্টা করে না, তারা নিজেদেরও ক্ষতি করে, তারা বিশ্বকেও একটা অশান্ত পরিস্থিতিতে নিমজ্জিত করে। তো সেই জায়গা থেকে ভারতে এখন যে সরকার রয়েছে সেই সরকারের আইডিওলজিক্যাল জায়গাটা যদি আমরা দেখি, তারা ব্রাহ্মণ্যবাদে বিশ্বাসী, হিন্দুত্ব বা আইডিওলজিতে বিশ্বাসী। এটা একটা সুপ্রিমিস্ট আইডিওলজি এবং এটার আলটিমেট গোল হলো পুরা দক্ষিণ এশিয়াটাকে এক করে ফেলা এবং সেখানে তাদের আইডিওলজিটাকে প্রচার করা এবং বেসিক্যালি এস্টাবলিশ করা। এর অংশ হিসেবে দীর্ঘদিন ধরে বাংলাদেশকে বিভিন্ন ভাবে অর্থনৈতিকভাবে নদীর মাধ্যমে আমি দুঃখিত, আমি আপনাকে একটু থামাচ্ছি এই কারণে যে আমি আসলে স্পেসিফিকলি জানতে চাইছি আপনার কাছে যে বিষয়টা রেজিস্ট্যান্স আমরা দেখছি ভারতের প্রধানমন্ত্রীর কাছ থেকে। এ কারণেই তিনি হয়তো ডক্টর ইউনূসের সাথে বসেন। জি ডক্টর তাকিবুর রহমান, আমি একটু থামাচ্ছি আপনাকে। সেটা হলো আমরা হয়তো অন্য একটা দিন ভারত বাংলাদেশের সম্পর্ক আমরা অসংখ্য দিন আলোচনা করেছি, এর মধ্যে আপনার সাথে আলোচনা হয়েছে। আমি নতুন করে যে ডক্টর ইউনূস তো আসলে নতুন করে নতুন বাংলাদেশের সাথে সম্পর্কের কথা বলছেন, আমি সেখানে পাকিস্তানের সাথে সম্পর্কের বিষয়ে একটু আপনার কাছে জানতে চাইছিলাম। জি জি, জিনিসটা হচ্ছে যে এখানে আমাদের মধ্যে আমার বাংলাদেশে দীর্ঘদিন ধরে আমাদের মধ্যে একটা এমটাই পাকিস্তানি একটা প্রচারণা কিন্তু চলে আসছে। অবশ্যই মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর যে ভূমিকা এটা নিন্দনীয় এবং এটার একটা সুরাহা হওয়া অবশ্যই দরকার। কিন্তু আমরা কোনো দেশের জনগণকে কিন্তু শত্রু বানিয়ে ফেলতে পারি না। প্রত্যেকটা দেশেই একটা সরকার অন্যায় করলে পরে সেই সরকারকে অ্যাকাউন্টেবল করতে হবে, কিন্তু এটা যুগ যুগ ধরে চলে আসলে এটার কোনো সুফল পৃথিবীতে বয়ে আনে। সুতরাং ইউনূস সরকারের এবং প্রত্যেকটা দেশের বাংলাদেশের সরকারের প্রতিবেশী সবগুলা দেশের সাথেই ভালো সম্পর্ক, ইনক্লুডিং ভারতের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে। কিন্তু সম্পর্কের ভিত্তি হতে হবে পারস্পরিক সহযোগিতা এবং পারস্পরিক সম্মান। এটা যদি না থাকে তাহলে পরে এই সম্পর্কটা কোনো ফল বয়ে আনবে না। এবং সেখানে এটা পাকিস্তান হোক, এটা শ্রীলঙ্কা হোক, এটা মালদ্বীপ হোক, ইভেন এটা যদি মিয়ানমারও হয়, আমাদের সম্পর্ক তাদের সাথে অবশ্যই হতে হবে
এবং এই সহযোগিতার বেনিফিট দুই দেশের জনগণই পাবে। সুতরাং কোনো দেশের দিকে ঝুঁকছে কোনো দেশ থেকে, ইউ ক্যান নট হ্যাভ প্রিজুডিস ইন ফরেন পলিসি। জি, আমরা অনেকটুকু পরিষ্কার বিষয়টা। আমি যদি তার বক্তব্যের বিষয়ে আবারও ফিরি, সেটা হলো যে তিনি অনেক কিছু নিয়ে কথা বলেছেন। প্রফেসর মহসিন ইউ পাটোয়ারি সেই সব বিষয়গুলো পড়েও শুনিয়েছেন যে তিনি আসলে কোন কোন বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। একটা বিষয় আমি পাইনি, আপনি পেয়েছেন কিনা কিংবা আপনার কাছে এটা কেন নেই, সেটা হলো নির্বাচনটা কবে কিংবা নির্বাচনটা আসলে কখন হতে পারে। এক ধরনের আভাস হয়তো অনেকে প্রত্যাশা করেছিল, জাতিসংঘে প্রফেসর ডক্টর ইউনূসের বক্তব্যে সেটা স্পষ্ট হয়েছে কিনা? জি, তিনি নির্বাচনের দিনক্ষণ বলেননি, কিন্তু তিনি তার বক্তব্যের মধ্যে কয়েকবারই তিনি বলেছেন যে তার সরকারের মূল লক্ষ্য হলো যে গণতন্ত্র, আইনের শাসন, সমতা এবং সমৃদ্ধি অর্জনের মাধ্যমে একটা ন্যায় ভিত্তিক এবং অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক সমাজ হিসাবে আত্মপ্রকাশ করা। এবং তিনি তার আলোচনায়, তার বক্তৃতায় বারবারই বলেছেন যে তার সরকারের মূল দায়িত্বটা হলো নির্বাচনের জন্য পরিবেশ সৃষ্টি করা। সো আমার মনে হয় যে আমরা তার বক্তব্যে দেখছি যে তিনি তার সরকারের মূল উদ্দেশ্যটা একটা লম্বা সময় ধরে তারা শাসন করবেন এটা না। তিনি বলছেন যে একটা গণতান্ত্রিক সমাজের যে পূর্ব শর্ত, নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার জন্য যেই ইনগ্রিডিয়েন্টস গুলার দরকার, কারণ আমরা জানি যে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলা হয়েছে। এটার একটা মিনিমাম সংস্কার যদি না হয় তাহলে পরে নির্বাচন নিরপেক্ষ হবে না, এবং নির্বাচনের পরেও যে সরকার আসবে সেই সরকার জনমতের প্রতিফলন করতে ব্যর্থ হবে। সুতরাং তার বক্তৃতাতে এটা পরিষ্কার যে এই সরকারের মূল উদ্দেশ্য হলো সেই নির্বাচনের পরিবেশটা নিশ্চিত করা। সুতরাং নির্বাচনের দিনক্ষণ তিনি দেননি, এ ব্যাপারে আমি মোটেও আপসেট না, কারণ তার বক্তৃতার মধ্যে তিনি পরিষ্কার করেছেন যে নির্বাচনটা দেওয়াটাই এই সরকারের মূল লক্ষ্য। জি, অর্থাৎ তিনি পরোক্ষভাবে নির্বাচনের বিষয়গুলো আভাস দিয়েছেন। এবং গতকালকে নিউ ইয়র্ক টাইমসের সাথে একটা অনুষ্ঠানে তিনি নিজে কিন্তু বলেছেন যে তিনি ক্ষমতায় থাকবেন না, আগামীতে কোনো নির্বাচন করার তার কোনো ইচ্ছে নেই। তিনি পরিষ্কার করেছেন বিষয়টা। সেক্ষেত্রে এটা স্পষ্ট যে জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই আগামী দিনে হয়তো ক্ষমতায় যাবে। প্রফেসর মহসিন ইউ পাটোয়ারি, আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই, এর আগে নরেন্দ্র মোদী যখন টেলিফোন করেছিলেন জো বাইডেনকে, তখন তিনি বাংলাদেশ বিষয়ে উদ্বেগ জানিয়েছিলেন। এবার যখন কোয়াডের সাইডলাইনে এসে বৈঠক করলেন, তখনও তিনি বাংলাদেশ বিষয়ে আলোচনা করেছেন বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলেছে। কিন্তু যখন ডক্টর ইউনূস এবং জো বাইডেন জাতিসংঘের সাইডলাইনে বৈঠক করলেন, আমি নিজে প্রেস সেক্রেটারিকে দুইবার প্রশ্ন করেছিলাম যে ভারতের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা। তিনি অস্বীকার করেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশ এবং আমেরিকা বিষয়ে স্রেফ আলোচনা হয়েছে। কিন্তু আপনার কাছে কি মনে হয়? ভিতরকার খবর তো আমাদের কাছে পাওয়া সম্ভব নয়, প্রেস সেক্রেটারি যেটা বলেছেন আমরা সেটাকে আপাতত বিশ্বাস করছি। যখন নরেন্দ্র মোদী বাংলাদেশ বিষয়ে জো বাইডেনকে কনসার্ন জানান, দুইবার জানান, একবার টেলিফোনে একবার দেখা করে, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আলোচনা যখন হয়েছে, তখন জো বাইডেন এই বিষয়টা নিয়ে একদম আলাপ করেননি, কিংবা ভারতকে খেপিয়ে, ভারতকে অতৃপ্ত রেখে বাংলাদেশ ইস্যুতে পূর্ণ সমর্থন জো বাইডেন যেটি দেবেন বলছেন, এটা কতটা বাস্তবসম্মত? আমি কিন্তু এই যে একটা রিপোর্টে দেখছিলাম আজকে, যে যখন প্রেসিডেন্ট বাইডেন প্রাইম মিনিস্টার মোদির সাথে যে মিটিং করে, সেই মিটিং এ বাংলাদেশের কথাটা এসেছে। যেহেতু এবং কোয়াড সম্পর্কে আলোচনা করতে গিয়া বঙ্গোপসাগরের যেই শান্তি এবং শৃঙ্খলা ওটা করতে গিয়া বাংলাদেশ সম্পর্কে আলোচনা হয়েছে, এবং এটা কি আলোচনা হয়েছে সেটা বলে নাই, কিন্তু বলেছে বাংলাদেশের কথাটা এসেছে ওখানে। তো এই আমি একটা রিপোর্টে আমি দেখেছি। এর আগে আমি একটা 10 সেকেন্ডের একটা কথা বলতে চাই, যে আমাদের প্রফেসর নাকিবুর রহমান প্রসঙ্গ বলতে চাই যে আমেরিকা ভিয়েতনামের সাথে কত বছর যুদ্ধ করেছে, কত হাজার হাজার আমেরিকান সোলজার মারা গেছে। আমরা গ্রেট ব্রিটেনের সাথে যুদ্ধ করেছি, এবং গ্রেট ব্রিটেন আমাদের বেস্ট ফ্রেন্ড। ভিয়েতনামের সাথে আমরা আমাদের এখন ফ্রেন্ড, বিজনেস, অনেক বড় বিজনেস। পাকিস্তানের সাথে আমরা যুদ্ধ করেছি, যেটা উনি বলেছেন যে আমরা নিন্দা করি যে আমাদের যে হত্যা করেছে তারা, কিন্তু এটা এখন নতুন দিন হিসাবে আমরা তাদের সাথে আমরা করতে পারি। এটা একটা চেকস এন্ড ব্যালেন্স, একটা ব্যালেন্স করতে হবে ভাই ফরেন পলিসিতে। এই কথাটা আমি জাস্ট বলতে চাচ্ছিলাম। আর যে এই কথাটা যে বাইডেন, আমার ডেফিনেটলি তাদের আলোচনা হয়েছে বাংলাদেশ সম্পর্কে, এবং জয়শঙ্করের সাথে যেটা আলাপ করেছেন আমাদের প্রফেসর সাহেব,
সেখানে তো উনি পরিষ্কার বলেছেন যে আমরা যে মাইনরিটি যে কথাটা চলে আসছে, মাইনরিটি কথাটা এটা আসলে অনেক ফুলিয়ে ফাঁপিয়ে বলছে, এবং এটার জন্য গভর্নমেন্ট চেষ্টা করেছে। আর এই গভর্নমেন্ট যখন আসছে তারপর তার তত সময়ও তো পায়নি, আইন শৃঙ্খলা তো দেশে ছিল না রে ভাই, পুলিশ তখন অ্যাক্টিভেট ছিল না, রাইট? তার মধ্যে কিছু কিছু রাজনৈতিক সংগঠনও ওদেরকে প্রোটেকশন দিতে চেষ্টা করেছে। এখন আপনার 32,000 কতটা পূজা মণ্ডপ আছে, এই যে আগামী যে আমাদের পূজা আসতেছে দুর্গাপূজা, এই পূজাকে এগুলাকে তো একটা চ্যালেঞ্জ সরকারের জন্য, এবং যাতে করে সব তাহলে এই রাজনৈতিক বিষয়টা তো দলগুলোকে নিয়ে আলোচনা হতে পারতো, অর্থাৎ আপনি যে যুক্তিগুলো দিচ্ছেন প্রফেসর জি। ডক্টর মোহাম্মদ ইউনূস তো এগুলো বাইডেনকে জানাতে পারে, এবং সেক্ষেত্রেও তো ভারতের বিষয়টা আলোচনায় চলে আসে। হ্যাঁ, চলে আসে। উনি হয়তো জানিয়েছেন, সব কথা তো আর আমি জানবো না, তো এরা দুই না কথা বলেছে, অনেক কিছু বলেছে, তবে এটা যে একটা আন্তরিকতা ছিল সেটা এটা নিঃসন্দেহে। দেখেই বোঝা গেছে। সেটা এটা নিঃসন্দেহে। আমার মনে হয়, আমি দেখি নাই খুব সহসাই যে কোনো রাষ্ট্রপ্রধান, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান এইভাবে আমেরিকান প্রেসিডেন্টের সাথে বা আদার নেতৃবৃন্দ, ইভেন জাস্টিন ট্রুডো এবং আদার নেতৃবৃন্দের সাথে যেভাবে সুন্দরভাবে বলেছে, বিকজ হি ইজ এ রেসপেক্টেড ম্যান, ওয়ার্ল্ড ওয়াইড রিনাউন্ড রেসপেক্টেবল ম্যান, এ নোবেল লরেট। আমরা কেউ আমরা গুরুত্ব দিতে চাই নাই, আমরা সম্মান দিতে চাই নাই, কিন্তু বিদেশি পৃথিবী তাকে সম্মান দেয়, এবং যে সম্মান দেয় সেই লোকেই সম্মান বোধ করে। এই জিনিসটা আমাদের জানতে হবে, আমাদের বুঝতে হবে, আমাদের শিখতে হবে। এবং সম্মানের যে রাজনীতি কিংবা সংস্কৃতি, এটি আসলে বাংলাদেশ যদি বৈষম্য সত্যিকার অর্থে রোধ করতে চায় তাহলে সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে, বিরতি ফিরে আমরা বাকি আলোচনাগুলো করব, সঙ্গে থাকুন। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. আবার স্বাগত হাওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমাদের সাথে যুক্ত আছেন সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের সাবেক ডিন ও প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি এবং ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনা ডক্টর নাকিবুর রহমান। আপনাদের দুজনকে আবার স্বাগত। ডক্টর নাকিবুর রহমান, আপনি ফিনান্সের টিচার, আপনার কাছে জানতে চাই সেটি হলো যে যখনই অ্যান্থনি ব্লিনকেনের সাথে ডক্টর ইউনূস বৈঠক করেছেন, তিনি বাংলাদেশ থেকে পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে নিতে তাদের সহায়তা চেয়েছেন। আবার আজকে যখন তিনি জাতিসংঘে বক্তব্য দিলেন, সেখানেও আন্তর্জাতিকভাবে এই অর্থ পাচার এবং আর্থিক যে সন্ত্রাসবাদ চলছে সেসব বিষয়ে তিনি বক্তব্য রেখেছেন। আপনার কাছে কি মনে হয় যে আমেরিকার সহযোগিতা যদি পাওয়া সম্ভব হয়, শেষ পর্যন্ত বাংলাদেশ পাচার হয়ে যাওয়া অর্থগুলো টেকনিক্যালি এবং লিগালি ফিরিয়ে নিতে পারবে কিনা? জি, অনেক ধন্যবাদ। এটা আমরা যদি বলি যে একটা দরিদ্র এবং লিস্ট ডেভেলপ কান্ট্রিগুলার যদি একটা ক্রনিক সমস্যা আমরা দেখি, সেটা হলো যে সেই দেশগুলোতে যারা রাজনৈতিক দায়িত্বশীল, যারা বিভিন্ন সময় সরকারে অবস্থান করেছেন, এবং সেই দেশগুলা, অনেক দেশগুলা লিস্ট ডেভেলপ কান্ট্রিদের মধ্যে স্পেশালি আফ্রিকান দেশগুলা এবং আমরা দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলা যদি, তাহলে দেখবো যে এই দেশগুলা খুবই রিসোর্সফুল হওয়ার পরও দারিদ্রতার এই ভিশাস সাইকেল থেকে তারা বের হয়ে আসতে পারে না। এবং এটার একটা বড় কারণ হলো যে তাদের যারা সরকারে থাকেন তারা তাদের জনগণের অর্থ সম্পদ লুট করে সেই লুটের টাকা যদি তারা দেশে ব্যবহারও করতেন, তাহলে পরেও কিন্তু জনগণ সেটা থেকে কিছুটা বেনিফিটেড হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই টাকাটা তারা সম্পূর্ণভাবে পাচার করে দেয়, এবং মোস্ট অফ দ্য টাইম এটা পাচার করে পশ্চিম বিশ্বে, আমেরিকা, কানাডা, ইউরোপ, এটা হয়ে যায় তাদের একটা ডেস্টিনেশন। এর বাইরেও দুবাই এবং বিভিন্ন কেমেন আইল্যান্ড সহ বিভিন্ন অফশোর অ্যাকাউন্টে তারা এই টাকা পয়সাগুলা পাচার করে। এখন এখানে এটা ট্রেস করাটা খুব কঠিন কিছু না, কারণ বাংলাদেশের থেকে আমরা যদি দেখি যে মেগা প্রজেক্ট যেগুলো হয়েছে, এগুলো থেকে লুটপাট যেগুলো হয়েছে, এটা ট্রেস করা কিন্তু খুবই সোজা। আপনি প্রকিউরমেন্ট থেকে শুরু করে ইনভয়েস গুলা যদি অডিট করা হয়, কে কোন জায়গায়, মানে ইটস নট এ খুব বেশি এটা রকেট সায়েন্স না। কিন্তু যেটা দুর্ভাগ্যজনক সেটা হলো যে এই টাকা পয়সাগুলা যে পদ্ধতিতে আমেরিকা কিংবা ইংল্যান্ডে আনা হয়েছে, যদিও এই সবগুলা দেশেই
মানি লন্ডারিং এর বিরুদ্ধে প্রচন্ড কঠিন আইন রয়েছে, কিন্তু সাথে সাথে এই দেশগুলাতে প্রাইভেসি এবং অন্যান্য লিবারাল আইনের কারণে খুব কঠিন হয়ে যায় একেবারে অকাট্য প্রমাণ সহ সামনে হাজির না হলে। এই কারণে ডক্টর ইউনূসের আজকে জাতিসংঘে অ্যাপিলটা খুবই যুক্তিযুক্ত, কারণ এই ব্যাপারে বিশ্বের নেতৃবৃন্দের একটা ঐক্যমত দরকার যে বিলিয়নস অফ ডলার, ট্রিলিয়নস অফ ডলার পাচার হয়ে যে বিভিন্ন জায়গায় আসছে, এই টাকার মালিক এই ব্যক্তিরা না, যদিও এটার একটা বেনিফিশিয়ারি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড পায়, তো এই টাকা সেই দেশের দরিদ্র জনগণকে বঞ্চিত করে এই টাকাটা পাচার হচ্ছে। সুতরাং আইন পরিবর্তন করে এই মানি লন্ডারিং সন্দেহভাজন, স্পেশালি যারা এই দরিদ্র দেশগুলার ফরমার সরকার প্রধান কিংবা সরকারের সাথে সংশ্লিষ্ট ছিলেন, তারা যদি হঠাৎ করে, ফর এক্সাম্পল আপনি হঠাৎ করে দেখলেন যে আপনাদের নিউ ইয়র্কের সেই জ্যামাইকার হিল সাইড এলাকাতে অনেক হাজার হাজার অ্যাপার্টমেন্টের মালিক হয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে আসা কিছু লোকজন। এখন আইআরএস এর পক্ষে স্বপ্রণোদিত হয়ে এগুলো অডিট করা আইনের কারণেই ডিফিকাল্ট, কিন্তু এটার সাথে মানি লন্ডারিং এর যদি সামঞ্জস্য করা যায়, এখানে আইনের কিছু সংশোধন লাগবে, তো তখন কিন্তু আইআরএস এবং এফবিআই অন্যান্য দেশের সহযোগিতায় এই ব্যক্তিদেরকে, কারণ এরা অনেক সম্পদই রাখে খুব মানে ইটস নট সফট মানি, ইটস হার্ড মানি, রিয়েল এস্টেট এবং অন্যান্য অ্যাসেটে তারা যে ইনভেস্ট করে রেখেছে, এটা কিন্তু রিকভার করাটা খুব কঠিন না, কিন্তু এখানে আইনের কিছু পরিবর্তন লাগবে এবং সিনসিয়ারিটি লাগবে, পশ্চিমা সরকারগুলোর সিনসিয়ারিটি লাগবে, তারা যেন তাদের অন্যান্য আইনের ফাঁক করে দে ক্যান নট অল ফাউল, যেটা খুব স্বাভাবিক হয় যে সরকার তাদের স্বদেশী সরকার তাদের উপরে নির্যাতন করছে, নিপীড়ন করছে, এ ধরনের একটা প্রোটেকশন তারা পাওয়ার চেষ্টা করে। কিন্তু সম্পদ পাচার, যে পরিমাণ সম্পদ তারা আসছে, সম্পদের হিসাব, এই জিনিসগুলা যদি খতিয়ে দেখা হয় এবং আইন প্রয়োগকারী সংস্থাদের মধ্যে যদি সহযোগিতা বাড়ে এবং আইনের কিছু সংশোধন হয়, তাহলে পরে এটা এই টাকাগুলো ফিরিয়ে নেওয়া সম্ভব। মানে তার মানে আন্তরিকতার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ লাগবে অধিকাংশ দেশের রাষ্ট্রগুলোর মধ্যে। জি, তারপরে একটা সমন্বয় দরকার হবে, আন্তরিকতা দরকার হবে, তখনই আসলে লিগালি ফ্রেম যদি কোথাও চেঞ্জ করার দরকার হয় কিন্তু ফিরিয়ে নেওয়া সম্ভব আপনি বলছেন। আমরা একটু আপনার কাছে আরো একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো যে এইবারের সফরে খুব গুরুত্ব পেয়েছে অর্থনৈতিক সহায়তার বিষয়টা। তিনি বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের সাথে বৈঠক করছেন, IMF এর ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে বৈঠক করছেন, এডিবির সঙ্গে বৈঠক করছেন, প্রচুর অর্থনৈতিক সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করছেন এবং আশ্বাসও পেয়েছেন $3.5 বিলিয়ন বিশ্বব্যাংক থেকে, হিউজ অ্যামাউন্ট। সবকিছু মিলে বাংলাদেশের আগামী দিনের যে সংস্কার দরকার, দেশকে এগিয়ে নেওয়া দরকার, সেখানে কিন্তু বড় ধরনের আর্থিক সহায়তা দরকার। সেই জায়গা থেকে এই সফরটা কতটা সফল বলে আপনি মনে করছেন? আমি যদি সফলতার মানে আমি ফাইন্যান্সের পরিভাষায় ব্যবহার করি, যে আমরা যদি রিটার্ন অন ইনভেস্টমেন্টটা দেখি, যে আপনি কত খরচ করলেন এবং কি পরিমাণ আপনি রিটার্ন নিয়ে গেলেন। সো যদিও সরকারের কার্যক্রমের সাথে ব্যবসায়িক রিটার্ন অন ইনভেস্টমেন্ট কম্পেয়ার করার কোনো যৌক্তিকতাই হয় না, তারপরও এটা এমফেসাইজ করে বলতে চাই, আমরা বিগত 15 বছরে দেখেছি যে এই জাতিসংঘে সফরের সময় মানে এটা একটা পিকনিকের মতো হয়ে যায়, যে প্রায় একটা বিরাট বহর নিয়ে আসা হয়, মানে প্রায় 500-600 জনের একটা ডেলিগেশন নিয়ে আসা, এখানে আত্মীয় স্বজন থেকে শুরু করে, এবং আপনারা নিউ ইয়র্কে যারা থাকেন আপনারা জানেন যে এই বহরের মধ্যে যারা আসে তাদের মধ্যে অর্ধেক লোকজন থেকে যায়, ফেরত যায়, বিভিন্ন ভাবে তারা আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করে। যে এবার ডক্টর মোহাম্মদ ইউনূস কতজন মানুষ নিয়ে এসেছেন দেখেন, তিনি কোনো প্রাইভেট জেট নিয়ে আসেননি, তিনি কমার্শিয়াল এয়ারলাইন্সে এসেছেন। আমরা যদি দেখি যে ইনভেস্টমেন্ট এই সফরের পিছনে ছিল একেবারেই মিনিমাম, এবং আমরা যদি রিটার্নটা দেখি যে বিগত দিনগুলোতে পতিত স্বৈরাচার শেখ হাসিনা, আমরা দেখেছি যে ইভেন প্রেসিডেন্টের সাথে দেখা করার জন্য প্রোটোকল ব্রেক করে লন দিয়ে হেঁটে ছবি তোলার জন্য, ফটো আপের জন্য চেষ্টা করেছেন, কিন্তু সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে স্বপ্রণোদিত হয়ে বিশ্ব নেতৃবৃন্দ দেখা করেছেন। এবং বিগত দিনগুলোতে অর্থনীতি যে একেবারে ধ্বংস হয়েছে, লুটপাট হয়েছে, এটাকে ফিরিয়ে আনতে কিছু অর্থনৈতিক সহযোগিতা তো লাগবে, এবং এটাও তিনি নিশ্চিত করেছেন।
সুতরাং আমি মানে ফাইন্যান্সের পরিভাষায় শেষ করি যে এই সফরের রিটার্ন অন ইনভেস্টমেন্ট ওয়াজ ম্যাক্সিমাম। থ্যাংক ইউ। আমরা একটু প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি আপনার কাছে জানতে চাই, সেটা হলো রোহিঙ্গা সংকট নিয়ে তিনি আজকে কথা বলেছেন। এর আগে আমরা কালকে দেখেছি জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশনার এর সাথেও তিনি বৈঠক করেছিলেন। সবকিছু মিলে 2017 সাল থেকে তো বাংলাদেশ ইউএনএ আসলেই রোহিঙ্গা নিয়ে একবার কথা বলে, কিন্তু এটা আসলে ফিলিস্তিন গাজার মতো কোনো ইস্যু হয়ে যাচ্ছে কিনা, যেটা নিয়ে পুরো বিশ্ব সম্প্রদায় কথা বলবে কিন্তু কোনো সমাধান হবে না। রোহিঙ্গা সমস্যাটা কি এই ধরনেরই কোনো রূপ নিচ্ছে কিনা, আপনার কাছে কি মনে হয়? 17 থেকে যদি 24 পর্যন্ত 7 বছর ধরে প্রায় 1 মিলিয়নের বেশি রোহিঙ্গাদেরকে বসে বসে খাওয়ানো হচ্ছে, সমাধান কি হবে? এটা 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 নির্ভর করবে, এটা আমাদের যেই প্লেয়ার্স যারা এখানে ইনভলভ প্লেয়ার্স আছে, এর মধ্যে আপনার ইউনাইটেড নেশনসের যে বড় দেশগুলো, মাতবর দেশগুলো যারা সাহায্য দিয়ে আসছে, ইউএস, চায়না, রিজিওনাল পাওয়ারগুলো, ওরা যদি চেষ্টা করে এটা সম্ভব। এখানে আপনি যে বললেন 1.2 মিলিয়ন রোহিঙ্গা আমাদের এখানে আছে, এবং উনি ক্লিয়ারলি 3টা প্রস্তাব দিয়েছেন এই রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্য। যেটা উনি বলেছেন যে মহাসচিব, জাতিসংঘের মহাসচিবের নেতৃত্বে একটা সম্মেলন করা, এই সম্মেলনে যেটা ইনভলভ পার্টি থাকবে, যেমন বাংলাদেশ থাকবে, ইন্ডিয়া থাকবে, বার্মা থাকবে, এই ধরনের দেশগুলো, রিজিওনাল কান্ট্রিগুলোকে নিয়ে একটা সম্মেলন করা, সম্মেলন করে আলোচনার মাধ্যমে এটা মূল জিনিসটা একটা সমাধান নিয়ে আসে। 2 নম্বর উনি বলেছেন যে বাংলাদেশের সাথে যে জাতিসংঘের একটা জয়েন্ট রেসপন্স টিম আছে, সেই রেসপন্স টিমে অনেক সময় টাকা পয়সার সমস্যা হয়, সেই টাকা পয়সার সমস্যার জন্য ওই টিমটাকে আরো বেশি করে অ্যাক্টিভেট করা, যাতে করে কি পরিমাণ টাকা লাগবে, কি লাগবে, কখন কি লাগবে, এই জিনিসটা সময় মতো এটাকে ইয়ে করা যায়। তারপরে আরেকটা উনি বলেছেন যে রোহিঙ্গাদের বিরুদ্ধে যে যতটুকু তাদেরকে টর্চার এবং হত্যা, যেসব অত্যাচার করা হয়েছে, এই অত্যাচারগুলো যে ইন্টারন্যাশনাল কোর্টের মাধ্যমে, বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে তাদেরকে পারপেট্রারদের সাজার ব্যবস্থা করে। এই 3টা জিনিস উনি বলেছেন। আমি মনে করি না পৃথিবীর কোনো সমস্যার সমাধান সম্ভব, তবে রোহিঙ্গা ইস্যু যদি সমাধান না হয়, ইট ক্যান ক্রিয়েট এ প্রবলেম। কারণ ওখানে যদি আর্মস অ্যাক্টিভিটি শুরু হয়ে যায়, তাহলে কিন্তু এটা আমাদের জন্য সমস্যা, বার্মার জন্য সমস্যা, ইন্ডিয়ার জন্য সমস্যা, কারণ ইন্ডিয়ার তো ত্রিপুরা আদার ওরা 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 জড়িত আছে, এগুলো সমস্যা হতে পারে। তবে আমাদের সদিচ্ছা দরকার, এবং প্রফেসর ইউনূসের তার ইন্টারন্যাশনাল যে কানেকশনগুলো আছে, এই ইন্টারন্যাশনাল কানেকশনগুলো ইউজ করে, আর যে সার্কের কথা উনি বলেছেন, আসলে সত্যিকার ভাবে আমরা যে সব দেশগুলো ওখানে শান্তিপূর্ণভাবে থাকতে হলে সার্ককে কিন্তু রিঅ্যাক্টিভেট করা দরকার। ওতে করে কেউ কারো উপরে মাতবুরিটা বেশি করতে পারবে না, রাইট? আমরা সবাই একত্রে মিলেমিশে লেটস ডেভেলপ, সবাই একত্রে উন্নতি করি, রাইট? এই সদ ইচ্ছাটা থাকলে আমার মনে হয় এই সমস্যার সমাধানটা করা সম্ভব। আপনি দেখছেন বিভিন্ন ফোরামে আমাদের আমাদের 2-1 প্রতিবেশী আছে, আমাদেরকে তেমন একটা সমর্থন করে নাই, হ্যাঁ, এমনি লিপ সার্ভিস দিয়ে আসছে আর কি। এই জিনিসগুলো আমাদের এগুলা করা দরকার। আর আমি কুইকলি একটা জিনিস, যে উনি প্রফেসর বলছিলেন যে ইনভেস্টমেন্ট, যে বলছি আমরা যে $2 লক্ষ কোটি টাকার মতো যে ইনভেস্টমেন্ট বাইরে পাচার হয়েছে, রাইট? এটা আমরা যদি ভাবি যে পদ্মা ব্রিজ করতে 35,000 কোটি টাকা লাগছে, 30,000 কোটি টাকা বাইরে আসছে, চিন্তা করে দেখেন কত টাকা। এখন যেসব দেশে আসছে তাদের একটা ইন্টারেস্ট আছে রে ভাই, কারণ এই টাকাগুলো এখানে এসে ইনভেস্টমেন্ট হয়েছে, এখানে জব ক্রিয়েট হয়েছে, এদের দেশে আসছে। সুতরাং আপনার অত্যন্ত আন্তরিকতা যদি না থাকে, রাইট, সে তার নিজের, ওই যে বললেন, নিজের স্বার্থটা রক্ষা করবে তো সে, হ্যাঁ, এই জিনিসটা তারা দেখবে। আর আপনি যদি একবারে আমাকে ধরে দেন আমি এই কাজগুলা করছি, আর ভবিষ্যতে কিন্তু অন্য লোকেরাও টাকা নিয়ে আসতে ভয় পাবে, সুতরাং এটা কিন্তু আমার দেশই তখন এটা সাফার করবে। এই জিনিসগুলো, সব জিনিসগুলো, ফ্যাক্টরগুলো ইন্টারন্যাশনাল রিলেশনে ওনারা এটাকে বিবেচনা করেই এই জিনিসটা করবে আর কি, আমার মতে। আর আইনের ব্যাপারটা একটা আছেই, এছাড়াও নিজের স্বার্থের ব্যাপারটাও আছে। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। আমিও আসলে এই প্রশ্নটাই করতাম যে এইসব দেশ তো আসলে নিজেদের ইন্টারেস্টেই বিনিয়োগটাকে সব সময় উৎসাহিত করে থাকে, যে টাকা আসুক। যাওয়ার ক্ষেত্রে তাদের অনেক নিয়ম থাকে, আসার ক্ষেত্রে নিয়মটা একটু শিথিল থাকে। তারপর আমরা আশা করতে পারি, আশা করতে তো দোষ নেই। আমরা ডক্টর নাকিবুর রহমান, আপনার কাছে অন্য একটি প্রসঙ্গে জানতে চাই, সেটা হলো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ব শান্তি প্রতিষ্ঠার কথা বলেছেন। তিনি প্যালেস্তাইনে যে নির্মমতা চলছে সেটি বন্ধ করার দাবি জানিয়েছেন, কিন্তু একই দিনে জাতিসংঘে বক্তব্য রেখেছেন নেতানিয়াহু।
এবং সেখানে তিনি 7ই অক্টোবরের পর এখন পর্যন্ত 41,500 মানুষের মৃত্যু, 96,000-এর বেশি মানুষ আহত হওয়ার পরও তিনি আজকে স্পষ্টত দাঁড়িয়ে একই মঞ্চে একই পোডিয়ামে যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তব্য রেখেছেন সেখানে দাঁড়িয়ে বলেছেন ফুল বিক্রি না হওয়া পর্যন্ত তিনি থামবেন না, এবং লেবাননেও তিনি আরো বেশি হামলা চালানোর ঘোষণা দিয়ে গেছেন জাতিসংঘের পোডিয়ামে দাঁড়িয়ে। এটা আসলে এই জাতিসংঘের আসলে গ্রহণযোগ্যতা কি প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়ায় না, যেখানে একজন কন্টিনিউয়াস হত্যাকারী তিনি আরো হত্যার ঘোষণা দিয়ে যাচ্ছেন? খুব দুর্ভাগ্যজনক জুয়েল ভাই, আপনি যেটা বললেন খুব মানে কি বলবো যে কষ্টের জায়গা এটা। তারপরও আমরা যদি দেখি যে ডক্টর ইউনূসকে ধন্যবাদ, তিনি ফিলিস্তিনি জনগণের পক্ষে আজকে কথা বলেছেন, টু স্টেট সলিউশনের কথা তিনি বলেছেন, এবং বিশ্বে যুদ্ধ বন্ধের একটা আহ্বান জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। সেই একই স্টেজে একজন অপরাধী যার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করার প্রস্তুতি চলছে, সেরকম একজন ব্যক্তি শুধু জাতিসংঘে না, যদিও জাতিসংঘের অতি বারবারই বিধানগুলি প্রদর্শন করে যাচ্ছেন ইসরায়েলের সমস্ত অফিসিয়াল নেতানিয়াহু থেকে শুরু করে, এবং এখানে যদিও জাতিসংঘের সাধারণ পরিষদ থেকে শুরু করে বিভিন্ন পরিসরে ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব এবং ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েলকে সংযত হওয়া থেকে শুরু করে বিভিন্ন দাবি কিন্তু এসেছে। সুতরাং জাতিসংঘের লিমিটটা কিন্তু ইসরায়েল টেস্ট করছে। যদিও নিরাপত্তা পরিষদে আমরা যদি দেখি, স্থায়ী নিরাপত্তা পরিষদে বারবারই যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ইসরায়েলের বিরুদ্ধে যতগুলো সিদ্ধান্ত নেওয়া হয় সেগুলা দেওয়া দিচ্ছে। সুতরাং এখানে আমি জাতিসংঘকে দায়ী করার আগে আমি যে দেশে বসবাস করি, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিকে আমি নির্লজ্জ পররাষ্ট্রনীতিকে আমি দায়ী করব। আমরা দেখেছি কিছুদিন আগে স্টেট অফ দ্য ইউনিয়নে কত বড় সাহস নেতানিয়াহু, তিনি স্টেট অফ দ্য ইউনিয়নে দাঁড়িয়ে আমেরিকান জনগণকে মানে বেয়াকুফ হিসাবে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন যে কিছু বেয়াকুফ এই ক্যাপিটাল হিলের বাইরে দাঁড়িয়ে ভোগ করছে, আর সেখানে আমাদের সিনেটর এবং কংগ্রেসম্যানরা দাঁড়িয়ে তাকে স্ট্যান্ড ওভেশন দিল তার এই বক্তব্যে। এর থেকে লজ্জাজনক আর কিছু হতে পারে না। আমাদের ছাত্ররা কলেজ ক্যাম্পাস গুলোতে দাবি জানাচ্ছে স্যাংশন ডাইভেস্টমেন্টের জন্য ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে, সেখানে পুলিশ বাড়াবাড়ি করেছে, সেখানে এই ঘটনাগুলো নিয়েও হাসি ঠাট্টা করেছে তিনি। আমাদের দেশের জনগণকে মক করছে। সো এখানেই আমরা বুঝতে পারি যে আমেরিকার পররাষ্ট্রনীতি কিভাবে ইসরায়েলের লবি এই প্যাকের কাছে একেবারে বলা যায় যে চোখল তারা একটা সৃষ্টি করে রেখেছে। এটা দুর্ভাগ্যজনক, এবং এই চোখল থেকে মার্কিন পররাষ্ট্রনীতির যতদিন না মিলবে ততদিন আমরা জাতিসংঘ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করতে পারি। একটা ভালো জিনিস ঘটেছে, যখন নেতানিয়াহু বক্তব্য রাখছিলেন তখন অনেক ডেলিগেটস উঠে চলে গিয়েছিলেন, তার বক্তব্য শোনার ব্যাপারে তারা খুব একটা আগ্রহ দেখাননি। আমরা একেবারে শেষ মুহূর্তে আছি। প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি, আপনার কাছে জানতে চাই, সেটা হলো একদিকে যখন গাজা এবং ইসরায়েল নিয়ে কথা বলে ইউক্রেন রাশিয়ার বিষয়টা আলোচনা চলে আসে, আজকে জেলেনস্কি দেখা করেছেন ট্রাম্পের সাথে, এবং ট্রাম্প সেখানে বলছিলেন যে জেলেনস্কি যখনই টাকা দরকার হয় তখনই তিনি আমেরিকা আসেন। একটু ঠাট্টা করছিলেন, কিন্তু তিনি নিশ্চিত করছেন যে পুতিন তার বন্ধু, তিনি হলেই যুদ্ধ বন্ধ করে দেবেন নানা কিছু। এই দেখাটা, অর্থাৎ জেলেনস্কি এবং ট্রাম্পের দেখাটা, যেহেতু উনি সবসময় ইউক্রেনে বরাদ্দ দেওয়ার বিরুদ্ধেই ট্রাম্প কথা বলে আসতেন, সেই জায়গায় এই দেখাটা মিন করে কি সামনের বার ট্রাম্প ক্ষমতায় আসলে যাতে এই বিষয়গুলো অব্যাহত থাকে, সেই বিষয়গুলো কি জেলেনস্কি মাথায় নিয়েছেন? অবশ্যই নিয়েছে আর কি। অবশ্যই এটা ফল ব্যাক পজিশনে। আপনি যে এখন ইউনাইটেড স্টেটস যে ইলেকশনটা যেমন এবং কম্পিটিটিভ হচ্ছে এবার, এটা 100% গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না এই দুই ক্যান্ডিডেটের মধ্যে কে নির্বাচিত হবে, ডেমোক্রেটরা নির্বাচিত হবে প্রেসিডেন্ট না রিপাবলিকান হবে। ওই জন্য সে অন্ততপক্ষে তার সব এগ একটা বাস্কেটে রাখতে চাচ্ছে না। হ্যাঁ, যদিও বাইডেন প্রশাসন সব ধরনের সাহায্য করছে, অলমোস্ট ক্লোজ টু 200 বিলিয়ন, ওভার 200 বিলিয়ন দিয়েছে। তো সেই জন্য ইন কেস ট্রাম্প যদি জিতে যায় তাহলে ট্রাম্পকে একটু ফ্যাসিফাই করার জন্য করেছে, কিন্তু ট্রাম্প তার যে ভিউ, সেই ভিউটা পরিবর্তন। এটা
জেলেনস্কির জন্য ভেরি স্মার্ট মুভ, আউটসে ভেরি স্মার্ট মুভ, তার দেশের স্বার্থের জন্য সে করেছে। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প তো বলেছে সে তার যেই পলিসি, সে পলিসি উনি চেঞ্জ করেন নাই। কারণ উনি মনে করেন, উনি বলেছেন যে উনি যদি প্রেসিডেন্ট নির্বাচিত হয়, উনি একটা সুন্দর ডিলের মাধ্যমে দুই দলকে সাথে নিয়ে এসে উনি করবে যাতে বোথ পার্টি ইজ বেনিফিটেড। ভিতরে ভিতরে উনি কিন্তু ইউক্রেনকে সাহায্য দেখ সেটা চাচ্ছেন না। কিন্তু অন্যদিকে আপনি দেখেন তার স্যারোগেট যে রবার্ট এফ কেনেডি জুনিয়র, রাইট, হি ওয়াজ স্পিকিং ইন মিশিগান 1 hour after Zelensky met Trump, রাইট? সেখানে সে বলেছে যে আমি ইউক্রেনে কোনো টাকা পাঠানোর বিপক্ষে, এবং সে বলেছে যে এই যে এত টাকাগুলো দিচ্ছে, টেলাস এই টাকা যদি এখানে থাকে আমরা কোনো কাজে লাগাইতে পারতাম না। লোকজনের খুব তাকে খুব করেছে, অ্যাপ্রোড করেছে এই জিনিসগুলো। এবং সে বলেছে আমরা ক্ষমতায় আসলে এই ডেমোক্রেটরা যে টাকা দিয়েছে এই টাকা আমরা ফেরত আনবো। সুতরাং ভিতরে তাদের একটা ব্যাপার আছে, এটা ট্রাম্প আগেও পছন্দ করতো না। তবে ট্রাম্পের যে 2019 জুলাইতে যে ফোন কলটা, আপনারা হয়তো এখনো মনে আছে, যে ফোন কলটা যেখানে উনি বলেছিলেন যে বাইডেন এবং তার ছেলেকে ইনভেস্টিগেট করতে হবে, এবং সেই ইনভেস্টিগেট না করার জন্য যে এইটা কিন্তু হোল্ড করছে, উইথহোল্ড করেছে, এবং যার জন্য তার একটা হওয়ার কথা ছিল, কি বলে, ইমপিচমেন্ট হওয়ার কথা ছিল, ওইটাও তার মনে আছে। সেটা কিন্তু সেটা একটু বলেছে আর কি। সুতরাং ওটা তার কাজ করেছে। তবে ট্রাম্প আসলে এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। ট্রাম্প আসলে কিন্তু আমার মনে হয় যুদ্ধ দুইটাই শেষ হবে, আর যেদিকে যাক, ইউক্রেনের যুদ্ধ শেষ হবে, মিডল ইস্টের যুদ্ধ মনে হয় শেষ হবে। হয়তো সেটা প্যালেস্টিনিয়ান কিভাবে বেনিফিটেড হবে সেটা আমি জানি না। আর এর সাথে আমি একটা কথা বলি, এই যে প্রফেসর সাহেব বলছেন যে নেতানিয়াহু জেনারেল আসিমকে বলেছে you have a choice whether you want to stand with Israel and democracy or with Iran and darkness, right? Every layman knew that there is no real democracy in Israel. Does Palestinian have democratic right? Does Palestinian have equal right? Of course not, right? What is the justice that you go and throw them out from their house and build a settlement? এগুলা কোনো কথা নেই। এটা বিশ্ব নেতৃবৃন্দ তারা জানে, যার জন্য সে এটা তো বলেছে, ইউনাইটেড নেশনসকে বারবার সে করতেছে, ইনসাল্ট করতেছে, বলছি যে সোয়াম্প অফ অ্যান্টিসেমিটিক বাইল, হ্যাঁ, আর বলতেছিল যে ইস অ্যান্টি জুইশ, অ্যান্টি ইসরায়েল সোসাইটি, এইভাবে এটা করে আসছে। এবং সেটা আমাদের প্রফেসর সাহেব যেটা বলছে, এটা তার যে অ্যারোগেন্সিটা, তার অ্যারোগেন্সিটা ভাই এইভাবে আসেনি। তার অ্যারোগেন্সিটার সাহসটা হলো ওয়াশিংটন, রাইট? এটা আমাদের যে ফরেন পলিসির কথা বলছেন, এই কোনোদিন চেঞ্জ হবে না ভাই। আপনার মনে আছে কিনা ওই যে যে হোয়াইট কেলেঙ্কারি হয়েছিল যে প্রেসিডেন্ট নিক্সন পাবলিকলি এক ইন্টারভিউতে, আই থিঙ্ক ABC 60 মিনিটে বলেছিল আর কি, যে আমেরিকার কোনো প্রেসিডেন্ট কোনো দিন ইসরায়েলের বিরুদ্ধে যাবে না, যেতে পারবে না। কারণ যে জিনিসটা বলছে যে লবিং গ্রুপটা, এগুলাকে যদি আপনি, আমাদের ডেমোক্রেসি ইজ টেইন্টেড বাই লবিং গ্রুপ। আমি অনেক কথা বলা যায়, তবে আমি আর বলছি না, সময় শেষ হয়ে গিয়েছে। এই বিষয়টি নিয়ে আমরা নিঃসন্দেহে পরবর্তী দিনগুলোতে আলোচনা করব। প্রফেসর ডক্টর মহসিন ইউ পাটোয়ারী এবং ডক্টর নাকিবুর রহমান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের গুরুত্বপূর্ণ বিশ্লেষণের জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক যারা এতক্ষণ সময় নিয়ে আমাদের অনুষ্ঠানটি দেখেছেন। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।